আওয়ামী লীগ কোনো ভবিষ্যৎ নেই, আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, তার কোনো মেরুদণ্ড নেই, তার কোনো দাঁড়াবার মতো পা এবং জায়গা নেই। এই যদি অবস্থা হয় তবে তাকে শুধু তো ব্যান করার কি আছে? গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই পতনের কারণে আওয়ামী লীগের ভাগ্য কি মুসলিম লীগের মতো হতে পারে, নাকি তারা আবারও ঘুরে দাঁড়াবে? এখানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এর সাথে 1954 সালে নির্বাচনের পর মুসলিম লীগের অবস্থার একটা মিল আছে, অনেক বড় মিল আছে। মিলটা এখানে যে এই দুটো রাজনৈতিক দলেরই ভবিষ্যৎ শেষ হয়েছে। আসলে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গেছিল, আওয়ামী লীগও শেষ হয়ে যাবে, কিন্তু পার্থক্য আছে। মুসলিম লীগ হেরে যাওয়ার পরে পূর্ব বাংলায় মুসলিম লীগ সম্পূর্ণ উৎখাত হয়ে গেছিল। এমনভাবে উৎখাত হয়েছিল যে তাদের লোকদের কোনো নড়াচড়া ছিল না, তারা কোনো উৎপাত করতে পারেনি, একদম চুপ হয়েছিল, একদম শেষ হয়ে গেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে 5ই অগস্টের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তার সরকারের পতনের পরে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকরা কিছু করেনি, কিন্তু কিছুটা সময় পার হওয়ার পর এখন তারা কিছুটা নড়াচড়া করতে চেষ্টা করছে, যেটাকে এক ধরনের উৎপাত বলা চলে। এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না। এইটা হচ্ছে একবারে প্রদীপ নিভে যাওয়ার আগে, পরে প্রদীপ নিভে যাওয়ার আগে যে একটু দুপদাপ করে সেই অবস্থা। এবং এরা মুসলিম লীগ যা করেনি, এটা সেটা করতে পারছে। এখন নড়াচড়া যে কিছু করতে পারছে, নানা রকম বক্তব্য দিচ্ছে, এবং যারা গণ অভ্যুত্থানটা করেছে তাদের বিরুদ্ধে বলছে, এটা সম্ভব হচ্ছে এ কারণে যে তাদের একটা বড় সমর্থক আছে ভারত। মুসলিম লীগের এরকম কিছু ছিল না। ভারত একটা আওয়ামী লীগের মস্ত বড় একটা সমর্থক। শুধু তাই নয়, ভারত যেটা করেছিল যে এই বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক রাখেনি, তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে। অদ্ভুত ব্যাপার, একটা দলের সাথে, যেটা সিরিয়াতেও রাশিয়া করেছে। যাই হোক, তা এখন এইভাবে উৎখাত হয়ে যাওয়ার পরে এখান থেকে পালিয়ে শেখ হাসিনা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে নানা রকম উৎপাত করছে, হ্যাঁ, নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে। মুসলিম লীগের সময় তো সেরকম কিছু ছিল না। সেখানে মুসলিম লীগ খুব জোর পালিয়ে পশ্চিম পাকিস্তানে যেতে পারত, কিন্তু সেখান থেকে কথাবার্তা বলে কোনোই লাভ হওয়ার ছিল না এবং হয়নি। এইখানে কিন্তু আওয়ামী লীগের যে একটা সম্পর্ক, একটা বড় সমর্থন, একটা শক্তি, দেশের জনগণ না, ভারত দেশের জনগণ যে শক্তি ছিল আওয়ামী লীগের, সেটা শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ভারত তার সমর্থক। কিন্তু এইভাবে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা বিদেশি সরকারের সমর্থনে কোনো দেশে একটা দল টিকতে পারে না। শক্তি সঞ্চয় করে আবার যে নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, এরকম কোনো সম্ভাবনাই নেই। কারণ এই দেশের জনগণ, যেটা দেখা গেছে এই অভ্যুত্থানের মাধ্যমে, এমনভাবে আওয়ামী লীগকে যাকে বলে বাতিল করেছে, যেটা বিশ্বের ইতিহাসে দেখা যায় না।
অনেক সরকারকেই তো তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক সরকারকেই তাড়িয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে, কিন্তু সেই সরকার পতনের সাথে সাথে সেই সরকার যে প্রধান সে হয়তো পালিয়েছে, যেমন বাতিস্তা কিউবা থেকে পালিয়েছিল, হ্যাঁ, বেন আলী পালিয়েছিল টিউনিসিয়া থেকে, এখন সিরিয়া থেকে পালিয়েছে। কিন্তু এইভাবে সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে তার দলের সমস্ত লোক, এমনকি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত যে আওয়ামী লীগের লোকজন যেভাবে বাড়িঘর ছেড়ে পালিয়েছে জনগণের ভয়ে, আক্রমণের ভয়ে, তারা জানতো যে ক্ষমতার থেকে গেলেই তাদেরকে জনগণ এইটা করবে, আক্রমণ করবে। এই জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত হাসিনাও ক্ষমতা ছাড়তে রাজি হয়নি, কারণ ক্ষমতা ছাড়লেই তার বিপদ। তাহলে দেখা যাবে যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যে একটা দল ক্ষমতার থেকে উৎখাত হওয়ার পরে তার সাথে সম্পর্কিত তার দলের লোক, আমলা, পুলিশ, একবারে নিম্ন স্তরের সাংগঠনিক তাদের যে লোকজন জনগণের ভয়ে যে এইভাবে হাজারে হাজারে বাড়িঘর ছেড়ে পালিয়েছে, এইটা তো সিরিয়াতেও দেখা গেল না। সিরিয়াতেও আসাদের 50 বছর রাজত্ব তাদের ফ্যামিলির, সে পালালো দেশ ছেড়ে, কিন্তু পালালের পর তো তার দলের লোকজন কেউ পালায়নি, জনগণ তো পালায়নি তাদের জনগণের মধ্যে থেকে, কিন্তু তার দলের লোকও পালায়নি। এই যারা বিদ্রোহী তারা বরং আসাদের মন্ত্রীর সাথে কথা বলে কিভাবে একটা সেই অবস্থায় ক্ষমতা নতুন করে বিন্যস্ত হতে পারে সেই আলোচনা তারা করছে। সিরিয়ায় আসাদের লোকের সাথে বিদ্রোহীরা বসে কথা বলছে, এটা তো ওখানে চিন্তার বাইরে। এখান থেকে সব পালিয়েছে এবং আত্মগোপন করে আছে এখানে, বাকি কিছু সামান্য কয়েকজন ধরা পড়েছে। তাহলে এই যে অবস্থা, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই দেশের লোক আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাতিল করেছে। শুধু আওয়ামী লীগকে না, এই সাথে তারা শেখ মুজিবকেও বাতিল করেছে, যেটা হচ্ছে আওয়ামী লীগের একটা মূল শক্তি, শেখ মুজিবের ভাবমূর্তি। এবং সেই ভাবমূর্তিটাকে হাসিনা খুব চালাকির সাথে ব্যাপকভাবে ব্যবহার করেছে, যে জন্যে এই 5ই অগস্টে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে না, শেখ মুজিবের বিরুদ্ধেও জনগণ, কেন তিনি তো মারা গেছেন 75 সালে, অনেক দিন হয়ে গেছে, তার বিরুদ্ধে এটা হলো কেন? অনেকেই বলছে যে এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি, এটা হোক, কিন্তু এটা কেন হয়েছে এই প্রশ্ন তাদের মাথায় নাই। এটা খুব বিস্ময়কর। শেখ মুজিবের মূর্তি ভাঙা ঠিক হয়নি, বাড়ি পুড়িয়ে দেওয়া তো একেবারেই ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি, তা তো বুঝলাম, কিন্তু জনগণ এই কাজটা করলো কেন, এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে। তাহলে দেখা যাবে যে জনগণ এই কাজটা করে শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগের যে দেবতা তুল্য নেতা বানিয়েছিল শেখ মুজিবকে, যে নেতা আওয়ামী লীগের অবলম্বন, যাকে ছাড়া আওয়ামী লীগ দাঁড়াতেই পারে না, যেটা শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে, এবং দাঁড়ানোর জন্যে সে তার পিতাকে তার সরকারের সাথে, তার প্রশাসনের সাথে জড়িত করেছে। তাহলে এই যে একটা অবস্থা, এই অবস্থা তো মুসলিম লীগের ছিল না, মুসলিম লীগে এরকম কোনো লোকও ছিল না, মুসলিম লীগের এরকম অবস্থা ছিল না। কাজেই এই দুটো দলই উৎখাত হয়ে গেছে, কিন্তু উৎখাত হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে যা দেখা যাচ্ছে সেটা সম্ভব হচ্ছে এইসব কারণে, এবং কিছুদিন পর্যন্ত তারা এই উৎপাত করে যাবে। এই উৎপাত কিছুদিন করার পর দেখা যাবে যে কিছুই দাঁড়াচ্ছে না। তারা হয়তো একটা খুবই ক্ষুদ্র দল হিসাবে থেকেও যেতে পারে, খুব ক্ষুদ্র দল হিসাবে, কিন্তু সেটা থাকা না থাকার সমান। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এ বিষয়ে আপনার অভিমত কী? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন। যে কথা আমি বললাম,
আওয়ামী লীগ কোনো ভবিষ্যৎ নেই, আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, তার কোনো মেরুদণ্ড নেই, তার কোনো দাঁড়াবার মতো পা এবং জায়গা নেই। এই যদি অবস্থা হয় তবে তাকে শুধু তো ব্যান করার কি আছে? কাজে আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার চিন্তাটা হচ্ছে আওয়ামী লীগের যে অবস্থান এইটা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা। যারা মনে করে যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে পারে তারাই এটা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা দরকার। আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার কোনো দরকারই নাই, কারণ আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গেছে। তারা কিছু উৎপাত করতে পারে, কিন্তু খাড়া হয়ে যে একটা শক্তি হিসাবে একটা গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে পারে এটা আর কোনো সম্ভাবনা নাই। স্বৈরশাসক এরশাদের পতনের পর শেখ হাসিনারও পতন হলো। এভাবে বারবার আমাদের দেশে কেন স্বৈরশাসকের জন্ম হয়? না না, এই স্বৈরশাসন কেন আসছে এটা বুঝতে গেলে, যেটা এখানকার যে বিশ্লেষক তথাকথিত রাজনৈতিক বিশ্লেষণ ইতিহাসবিদ রাজনীতির একদমই করে না, সেটা হচ্ছে শ্রেণীর কাছে প্রশ্নে আসতে হবে। স্বৈরতন্ত্র মানে কি? একটা শ্রেণীর একটা একক শাসন, যেখানে অন্য কারো কোনো স্বাধীনতা নাই। এখন দেখতে হবে তাহলে এইটা যে ঘুরে স্বৈরতন্ত্র যে শুধু এরশাদের সময় এসছে আর হাসিনার সময় তা এসছে, এটা তো শেখ মুজিবের সময়। শেখ মুজিব নিজে একটা স্বৈরশাসক, ফ্যাসিস্ট ছিল। জিয়াউর রহমানও একটা ফ্যাসিস্ট ছিল, যদিও জিয়াউর রহমানের আমলে এরকম নির্যাতন কোনো হয়নি জনগণের উপরে, তার দরকারও হয়নি। শেখ মুজিব এমনভাবে নির্যাতন করেছিল যে তারপরে জনগণ শেখ মুজিব যাওয়ার পর যে অবস্থায় ছিল, কোনো বিরোধিতা বা কোনো কিছুই ছিল না। জিয়াউর রহমানের কোনো দরকারই হয়নি। দরকার হলে তিনি করতেন। যেমন দেখা গিয়েছিল যে খুলনার জেলে গুলি করে 200 লোক মেরে ফেলেছিলেন জেলের মধ্যে, অনেক সামরিক বাহিনীর অনেক লোক মেরে ফেলেছিলেন। দরকার হলে তিনি অন্য লোকদেরও মারতেন, কিন্তু দরকার হয়নি। তার এইটুকু বুদ্ধি ছিল যে যা বেদরকারি সেটা করার দরকার নাই, যেটা শেখ মুজিবের ছিল না বলে মনে করি। যে লোক 10ই জানুয়ারিতে যে লোককে এত সম্বর্ধনা দিয়েছিল মানুষ, তাদেরকে তিনি 72 সালেই মারতে আরম্ভ করলেন। ওইভাবে তো মারতে আরম্ভ, তার এত জনপ্রিয়তা ছিল ছিল। সেই অবস্থায় 2-4 জন লোক যদি তার বিরুদ্ধে কথাও বলতো, কী এসে যেত তাতে? তিনি 73 সালে নির্বাচনে কাউকে জিততে দিলেন না। 2-4 জন 10 জনকে জিততে দিলে কি হতো? কিন্তু তিনি বললেন যে না, তিনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, বাহাদুরি। আরে কী ধরনের কথা? যাই হোক, তো এইটা সম্ভব হচ্ছে এজন্যে দেখতে হবে যেখানে কোন শ্রেণী ক্ষমতা আছে। 72 সাল থেকেই, এইটা তো বিস্তারিত বিবরণ এখানে দেওয়া যায় না, কিন্তু দেখা যাবে যেহেতু আওয়ামী লীগ কোনো মূল উৎপাদক শ্রেণীর দল ছিল না, জমির মালিক ছিল না, শিল্প মালিক, ব্যবসার মালিক, কিছুর মালিক ছিল না, মধ্যস্বত্বভোগী, উকিল, মোক্তার, শিক্ষক, বেকার যুবক, দোকানদার, এসব নিয়েই তো আওয়ামী লীগ হয়েছিল। তো যখন ক্ষমতা পেল তারা, তখন তো নিজেরা ধনসম্পত্তি অর্জন করবে কিভাবে? উৎপাদনের মাধ্যমে তো সম্ভব না। কাজেই বিদ্যমান যে সম্পদ সেটা তারা লুট করতে আরম্ভ করলো, করে বিহারিদের, অবাঙালিদের ঘর বাড়ি থেকে আরম্ভ করে যারা অন্য বাঙালি তাদের ঘর লুটপাট সাধারণভাবে। তারপরে জাতীয় সম্পদ সব জাতীয়করণ করে সব লুটপাট চারিদিকে হতে লাগলো। তারপর লুটপাট করে তাদের হাতে যে টাকা চলে এলো, সেটা কি করবে তারা? 25 লাখ পর্যন্ত বিনিয়োগ করতে দিচ্ছিল শিল্প বা ব্যবসাতে। তখন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সেইটা নিয়ে তখন তারা আরম্ভ করে দিল চোরা কারবার, চোরা চালান। তাহলে দেখা যাবে যে এই মধ্য শ্রেণী যেটা, এখন এইটা বলা যেতে পারে যে বাংলাদেশে যে মধ্য শ্রেণী তৈরি হলো, এইটার কারণেই পরবর্তী সমস্ত ঘটনা ঘটছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সমাজ পরিবর্তনে মুক্তিযুদ্ধের তাৎপর্য কিভাবে মূল্যায়ন করবেন? শোনেন, মুক্তিযুদ্ধের তাৎপর্য মানে মুক্তিযুদ্ধ তো আসলে হচ্ছে একটা স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযুদ্ধ যেটা বলা হয়েছে যে পাকিস্তানের শাসন থেকে মুক্ত হওয়ার যে শাসন, এটা তো প্রকারান্তর, এটা তো স্বাধীনতার আন্দোলন। স্বাধীনতা একটা বৈদেশিক শক্তির অধীনে থেকে, যেমন ব্রিটিশকে তাড়িয়ে স্বাধীন হলো,
এইখানে যেহেতু পাকিস্তানের একটা অংশ থেকে আরেকটা অংশ ছেড়ে গেল, সেই জন্য ব্রিটিশের বিরুদ্ধে যে স্বাধীনতা হয়েছিল এটা সেরকম না কাঠামোগতভাবে। সেজন্যে এটাকে স্বাধীনতা যুদ্ধ বলে, মুক্তিযুদ্ধ ইত্যাদি বলছে, কিন্তু আসলে এটা তো একটা স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তান সরকার যেভাবে পূর্ব পাকিস্তানকে নিজের কবজার মধ্যে রেখে শোষণ করেছে, এটা তো একটা পরাধীনতার মতো ছিল। কাজে এখানে তার থেকে ছেড়ে এসে স্বাধীন হওয়ার জন্য 71 সালে যুদ্ধ হয়েছে। তাহলে 71 সালের যুদ্ধের ফলে এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে, এবং এই স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার পরে জনগণ যেটা মনে করেছিলেন যে এখানে একটা গণতন্ত্র হবে, লোকের একটা সুখ শান্তির জীবন হবে, মানুষ খেতে পাবে, পড়তে পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, চিন্তাভাবনা স্বাধীনভাবে করতে পারবে, এই যে একটা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে ছিল, এই আকাঙ্ক্ষার তো কোনো কিছুই দেখা যায়নি। হতাশ হয়েছিল, তাদের যে আশা ভরসা ছিল সেটা গিয়েছিল। এখন আশা ভরসা শেখ মুজিবের আমলে ধূলিসাৎ হলেও মানুষের আশা ভরসা এমন একটা জিনিস যে এটা তো জাগরুক থাকে, এটা তার চলে যায় না। সেই আশা ভরসাটা একভাবে জিয়াউর রহমানের সময় দমন করা হয়েছিল, এরশাদের সময়, খালেদা জিয়া, হাসিনার সময়, কিন্তু সেটা তো আছে। কাজে একটা দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় তার একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল, সেইটার তো যে আকাঙ্ক্ষা পূরণ হলো না, কিন্তু আকাঙ্ক্ষাটা থাকলো। এখন এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এখন এইটার মধ্যে দিয়ে মানুষ মনে করছে যে এতদিন এই 50 বছর ধরে যে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেই আকাঙ্ক্ষা এখন পূরণ করতে হবে। সেইটা তো এই অঞ্চল পাকিস্তানের মধ্যে থাকলে সেটা হতো না। যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এইভাবে নতুন একটা পূরণ হওয়ার যে পরিস্থিতি, এটা 72 সালে তৈরি হলেও সেটা হয়নি। এখন মনে করছে যে মানুষ যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ গণতন্ত্রের মধ্যে বসবাস করবে, একেবারে সম্পূর্ণ দুধে ভাতে না হয়ে গেলেও একটা তাদের কিছু কিছু দাবি দেওয়া ইত্যাদি অবস্থার একটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে একটা বাস্তব ব্যাপার। এখন 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে এই মুহূর্তে নতুন কোনো রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা কি সম্ভব? শোনেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কথা বলাটা স্টুপিডিটি ছাড়া আর কিছু না। এখন আপনি বলবেন যে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা সম্ভব? কি অন্য কিছু যা ঘটনা যা ঘটে গেছে কোনো কিছু অস্বীকার করা? আপনি কি ইংরেজকে অস্বীকার করতে পারেন? আপনি আকবর বাদশাকে অস্বীকার করতে পারেন? চন্দ্রগুপ্ত অস্বীকার করতে পারেন? অস্বীকার করার এই যে কথা মুক্তিযুদ্ধকে, এইটা একটা স্টুপিড কথা। এখন মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনার সমালোচনা কিছু থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, অস্বীকার করবেন কি করে? অস্বীকার তো করতে পারেন না। এবং অস্বীকার করে যে রাজনৈতিক প্রক্রিয়া এখানে তো একরকম থাকে না একটা দেশে। পরিস্থিতির পরিবর্তন সাথে সাথে রাজনৈতিক প্রক্রিয়ারও পরিবর্তন হয়। কাজেই বাংলাদেশে যে একটা অভূতপূর্ব পরিবর্তন এখন হয়েছে এই অভ্যুত্থানের ফলে, তার ফলে যে নতুন রাজনৈতিক প্রক্রিয়া তো দেখাই যাচ্ছে, কিছু নতুন প্রক্রিয়া তো শুরু হয়েছে। এই প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, এটা তো অনিশ্চিত ব্যাপার। আমরা তো গণক ঠাকুর নই বলতে পারবো। তবে দেখা যাচ্ছে যেমন এই ছাত্ররা এই আন্দোলন করেছে, তারা একটা দল করতে যাচ্ছে। এখন ছাত্ররা ছাত্র হিসাবে কোনো দল করতে পারে না, কারণ ছাত্র আজ আছে কাল নাই, এটা কাঠামোগতভাবে ছাত্র হিসাবে কোনো দল থাকতে পারে না। কিন্তু এই ছাত্ররা যারা বেরিয়ে এসছে, তারা তো দল করতেই পারে। বেরিয়ে যখন আসছে, তা যে কোনো লোকে যে এইসব রাজনৈতিক নেতারা আছে, তারা তো ছাত্র ছিল একসময়, তা ছাত্র ছিল, কিন্তু এখন রাজনীতি করছে বলে তারা তো ছাত্র নাই। কাজে এখনও যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল,
দেখা যাবে তারা খোদ ছাত্র না, তারা ছাত্রোত্তর পর্যায়ে চলে এসছে, আর ছাত্র নাই, মানে সাধারণ নাগরিকের পর্যায়ে এসছে। তারা দল করতেই পারে। তারা বলছে যে এই যে দুটো অংশ আছে, নাগরিক কমিটি আর এই যে কি বলে কি একটা বিরোধী, বৈষম্য বিরোধী দল, এরা দুই মিলে একটা দল করবে। এখন কি দল করবে তারা করতে চাচ্ছে, মনে হচ্ছে তারা দল করবে। এখন দল করলে সেটা কীরকম দাঁড়াবে সেটা দেখার কথা। হতে পারে যে এইটা একটা এই শ্রেণীর, এরা যে দল করবে এটা তো কোনো সমাজতান্ত্রিক দল না, এটা এখানে যে বুর্জোয়া শাসন আছে, আমি বলব বুর্জোয়া শাসনের মধ্যেই কিন্তু একটা দল হবে, একটা বিএনপির বিকল্প হবে। হয়তো বিএনপির চেয়ে হয়তো কিছুটা এরা গণতান্ত্রিক শক্তি হিসাবে দাঁড়াতে পারে, এইটা তো আমি এখন বলতে পারছি না। তবে এর একটা সম্ভাবনা আছে যে নতুন আওয়ামী লীগ তো বিদায় হয়ে গেছে, এখন বিএনপির প্রতিপক্ষ হিসাবে এইখানে এই রাজনৈতিক দল দাঁড়াবে, কিন্তু এই রাজনৈতিক দাঁড়াবে একটা গণতান্ত্রিক দল হিসাবে দাঁড়াবে, এর মধ্যে সমাজতান্ত্রিক কোনো উপাদান নাই। তার কারণ এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা তো কোনো সমাজ বিপ্লব না। সমাজ বিপ্লব হলে যেরকম শ্রেণীর পরিবর্তন হয় সেরকম তো কিছু হয়নি। যে শ্রেণী ক্ষমতায় ছিল সেই শ্রেণী আছে। এবং এখানে অবশ্যই বলা দরকার যে ব্যবসায়ী শ্রেণীর কথা বললাম, শাসক শ্রেণী হিসাবে যারা ৭২ সাল থেকে এখন পর্যন্ত আছে, তারা তো মহাশক্তিশালী। পরবর্তীকালে ছাত্ররা দল করুক বা বিএনপি নির্বাচিত হোক বা যাই হোক, তারা তো এই কাঠামোর মধ্যেই থাকবে। মনে রাখা দরকার যে এই ব্যবসায়ীরা কিন্তু এখানে একটা প্রবল শক্তি হিসাবে পরবর্তীকালেও থাকবে, এখানে নির্বাচন হলেও থাকবে। এই শ্রেণীকে তো ফেলতে পারছেন না। এই শ্রেণী তো ক্ষমতায় আছে, কাজে এই শ্রেণীর যে উৎপাত, যেটা তার যে নির্যাতন, ব্যাপক লুটপাট, এইটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে তারা। কিন্তু এই শ্রেণীকে বাদ দিয়ে অস্বীকার করে বিএনপিও চলতে পারবে না, আর যারা ছাত্ররা নতুন দল যে গঠন করবে বলছে তারাও করতে পারবে না, কি জামাতে ইসলামীও কেউ করতে পারবে না। তারা এই শক্তিকে একভাবে বলা যেতে পারে সালাম করেই থাকতে হবে। সম্প্রতি আপনি বলেছেন হাসিনা সরকারের পতন ভারত হজম করতে পারেনি। এই হজম করতে না পারার কারণে ভারত কি পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে? দেখাতে পারে মানে কি, দেখাচ্ছে তো। এটা তো কোনো ভবিষ্যতের কথা না। বাংলাদেশটা ভারতের জন্য একটা ব্যতিক্রমী একটা যাকে বলে দেশ ছিল। কেন, ভারত তো এমন নিজের সাম্রাজ্যবাদী তার যে ঔদ্ধত্য, দখলদারি, হাত মোচড়ানো, এইটা এমনভাবে করতে অভ্যস্ত যে ভারতের তো প্রতিবেশীদের মধ্যে কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই। পাকিস্তান তো দূরের কথা, এখানে নেপাল, ভারত পর্যন্ত, কী বলে, ভুটানও পর্যন্ত না। বাইরে মনে হতে পারে ভুটান খুব ভাই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কারোর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই, খুব খারাপ সম্পর্ক। একমাত্র বাংলাদেশের সাথেই তার সম্পর্ক একবারে খুবই ভালো, একেবারে। হাসিনা তো তার চাকরানির মতো কাজ করেছে। হাসিনা নরেন্দ্র মোদীর চাকরানি ছাড়া আর কিছু ছিল না, কারণ ভারত বাংলাদেশকে কিছুই দেয়নি, আর নরেন্দ্র মোদী যা চেয়েছে হাসিনা সব দিয়ে দিয়েছে। একটা শর্ত, খালি একটা শর্ত হচ্ছে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। সেজন্য নরেন্দ্র মোদী এবং ভারত সরকার বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক না রেখে হাসিনার এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে। কাজেই এই সম্পর্ক শেষ হয়ে যাওয়াটা মানে বেড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নেওয়ার মতো। তো বেড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নিলে বেড়ালের রাগ হবে না? কাজে এই বেড়ালের রাগই আমরা দেখছি এখন। তারা নানাভাবে চেষ্টা করছে এখানে বাংলাদেশকে হেয় করতে। তারা বলতে চায় যে হাসিনা একটা নির্বাচিত, যাতে খবরের কাগজগুলো ওখানে প্রচার মাধ্যমে এই কথা বলছে, হাসিনা একটা নির্বাচিত প্রতিনিধি, তাকে এভাবে তাড়ালো।
আরে তাকে এভাবে তো কোনো সামরিক শাসন কু করে তাড়ায়নি, তাকে তো তাড়িয়েছে জনগণ ব্যাপকভাবে। এমনভাবে জনগণ জেগেছে যে আওয়ামী লীগের লোকরা সব বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাহলে এই অবস্থাটা যে কেন হলো, এইটা তো ভারতের পক্ষে হজম করা, স্বীকার করা বা হজম করা সম্ভব হচ্ছে না। তারা তাদের সেই জন্যে তারা এখানে এক ধরনের, এবং হাসিনা যে এখান থেকে গেছে, হাসিনাকে তো কেউ আশ্রয় দেয়নি। হাসিনাকে তো শুধু বাংলাদেশের লোক ঘৃণা করে তাই না, সারা দুনিয়ার মানুষই ঘৃণা করে। তার একটা বড় প্রমাণ হচ্ছে যে, আমি খালি তাকে দোষারোপ করার জন্য বলছি না, তার একটা বড় প্রমাণ হচ্ছে যে কোনো দেশই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তাকে আশ্রয় দিতে রাজি হয়নি মানেই তো তাকে পছন্দ করে না, তাকে ঘৃণা করে। সেই অবস্থায় ভারত বাধ্য হয়ে তাকে আশ্রয় দিয়েছে। ভারত আশ্রয় দিয়ে যে খুব একটা ভালো অবস্থাতে আপনি আছেন, অস্বস্তির মধ্যে আছে। কারণ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা মানে বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মালাইজ করা, স্বাভাবিক করা একটা অসুবিধা আছে। তা সত্ত্বেও হাসিনাকে তারা সেখানে রেখেছে, এবং যখন রেখেছে মন্দের ভালো হিসাবে তাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলাচ্ছে। এবং এই যে অবস্থা, ভারত যেটা বলা হচ্ছে যে হজম করতে পারেনি, বলছে হজম করতে পারেনি ঠিকই, কিন্তু হজম করতে না পারলেও কি হবে, এটা তো একটা বাস্তব ব্যাপার। বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না। হাসিনাকে তো আবার সিংহাসনে বসিয়ে ভারতের হাতে তুলে দিতে পারে না বাংলাদেশকে। এই অবস্থাটা ভারতকে মেনেই নিতে হবে। আমি বলবো এইটা ভারত যেটা করছে, এইটা হচ্ছে তাদের একটা অদূরদর্শিতার কারণ হিসাবে চেষ্টা করছে যে এখানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার। এতে তো ভারতের কোনো লাভ হবে না। অস্থিতিশীল বাংলাদেশ ভারতের জন্য কোনো কাজে আসবে না। ভারতের নিজের জন্যও দরকার বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা, যাতে তারা এখানে বিনিয়োগ করতে পারে, ব্যবসা করতে পারে, নানা রকম সুযোগ সুবিধা পেতে পারে না, একদম তা না পেতে পারে। এখানে একটা অস্থিতিশীল অবস্থা হলে এটা ভারতের কোনো লাভ নাই। কিন্তু নরেন্দ্র মোদী তো এখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে এখানে নানা রকম উৎপাত করছে। তবে এটা বেশি দিন চালাতে পারবে না, কারণ দেখা যাচ্ছে যে ভারতের প্রশাসনের মধ্যেও যারা আছে তারা নরেন্দ্র মোদীর পক্ষে এইভাবে আছে বলে মনে হয় না। তারাও চেষ্টা করছে নর্মালাইজ করতে। কাজে এই হজম না হলে বদহজম হবে। বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে আপনার অভিমত কি? এ বিষয়টা একটু জটিল বটে। নরেন্দ্র মোদী যে 16ই ডিসেম্বরে যে এই বাংলাদেশের যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে লোকটা বাংলাদেশ সম্বন্ধে কিছু বলেনি। ভারতীয় সেনাবাহিনী তার যে ভূমিকা ছিল, হ্যাঁ, তারই গৌরব কীর্তন করেছে এবং তাকে সালাম করেছে। এইটা এ লোকটা যেরকম নিচ টাইপ আর কি, এবং আমি বলবো এক হিসাবে তার বুদ্ধিশুদ্ধিও কম, একটা স্থূল টাইপ। তারা হলে সে ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে গৌরবান্বিত করছে সেটা করতে পারে, অবশ্যই করতে পারে। তার সঙ্গে বাংলাদেশ সম্বন্ধে দুটো কথা বললে তার কী হতো। কিন্তু সে এমনই একটা সাম্প্রদায়িক বদমাইশ, এবং এমনভাবেই সে বিড়ালের মতো অবস্থা, তার মাৎসরি নিয়ে বিড়ালের মতো, যে সে বাংলাদেশের জনগণ যে একটা লড়াই করেছিল, এটা ঠিক তার একটা বলার সুযোগ হয়েছে এই কথা এজন্যে যে এইখান থেকে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে দাবি করে যে তার পিতা শেখ মুজিবুর রহমান নাকি মুক্তিযুদ্ধের মহানায়ক, এইটার মতো একটা মিথ্যাচার আর কিছু হয় না। কারণ প্রথমত শেখ মুজিব তো 25 তারিখে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাড়িতে বসে থাকলেন। তারা বলে যে তাকে নাকি ধরে নিয়ে এসেছিল। আরে ধরবে তো বটেই,
সবাই যেখানে আক্রমণের মুখে পালিয়ে যাচ্ছে, সেখানে তুমি শেখ মুজিব একটা শীর্ষ নেতা বাড়িতে বসে থাকলে তোমাকে ধরবে না? সেটাকে অ্যারেস্ট না তুমি সারেন্ডার করলে বসে? তার নেতৃত্ব সম্পূর্ণ ধসে যাওয়ার কারণে, আওয়ামী লীগের নেতৃত্ব সংগঠন ধসে যাওয়ার কারণে যা পালালো তারা। তো শেখ মুজিব ওইখানে বেশি আত্মসমর্পণ করলেন এবং তাকে ধরে নিয়ে গেল পাকিস্তানে। সেইখানে 9 মাস তাকে সেখানে কয়েদ করে রাখার সময় তারা তাকে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন কিছুই দেয়নি। তাকে কারো সাথে সাক্ষাৎ করতেও দেয়নি, যদিও তার পাইপের জন্য এডিনমোর তামাক দিয়েছিল, তিনি নিজেই বলেছেন। তো এই যে কারো সাথে দেখা সাক্ষাৎ করতে দিল না, এর ফলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, তিনি জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে। মুক্তিযুদ্ধ যে হয়েছে এটা তিনি ছাড়া পাওয়ার পর লন্ডনে গিয়ে প্রথম শুনলেন। কিন্তু তার বেটি বলে যে তিনি নাকি মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন। এটা ঠিক যে আওয়ামী লীগের অন্য কোনো অবলম্বন না থাকার ফলে শেখ মুজিবের একটা ভাবমূর্তিকে ব্যবহার করতে হয়েছিল। শেখ মুজিবের ভাবমূর্তিটা তার একটা ভূমিকা ছিল, এটা ঠিক। কিন্তু শেখ মুজিব ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের কোনো নেতৃত্ব দেননি। তারা এইখান থেকে যেটা দেখা গেল, 25শে মার্চ আক্রমণ করার পরই নরেন্দ্র মোদীর বক্তব্যের যে ভিত্তিটা এটা হচ্ছে যে এখান থেকে 25শে মার্চ আক্রমণের পরই সমস্ত আওয়ামী লীগ সংগঠন ধসে পড়ল, তাদের নেতৃত্ব ধসে পড়ল এবং এই আক্রমণের মুখে তারা দেশ ছেড়ে পালালো। আর তুমি মুক্তিযুদ্ধ করবে, এটা তো দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি যে একটা মুক্তিযুদ্ধ করছে, একটা আলজেরিয়াতে করছে, ভিয়েতনামে করছে, অন্য জায়গায় করছে, সব দেশের মাটিতে দাঁড়িয়ে। বাংলাদেশি এদিক থেকে একমাত্র ব্যতিক্রম যে এইখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যে রাজনৈতিক প্রধান দল সে দেশকে ছেড়ে সমস্ত পুরো দলবল একবারে চুনোপুটি শুদ্ধ চলে গেল কলকাতা, এবং তার ফলে তারা যাওয়ার ফলেও দেশের লোকে নিরাপত্তার অভাবে পড়ল। আওয়ামী লীগ যদি এখানে থাকতো এবং লড়াই করত তাহলে তো এত লোক ইন্ডিয়াতে পালাতো না। ইন্ডিয়াতে পালালো এজন্য যে আওয়ামী লীগ সবাইকে ফেলে দিয়ে পালালো, এটা বেইমানি করে। তো সেখানে চলে গেল যে তারপরে তারা কি করলো, তারা গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে পড়ল এবং প্রকৃতপক্ষে বাংলাদেশ স্বাধীন করার দায়িত্ব ইন্দিরা গান্ধীর উপরে উঠিয়ে দিল। এসব সত্য অস্বীকার করার কিছু নাই। করে তারপরে ওখানে যে মুক্তিবাহিনী হলো ইত্যাদি সরকারি, সে মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডার, আমি তো সেক্টর কমান্ডার কয়েকজনের সাথে আমার পরিচয় ছিল, তারা সবাই বলেছে যে এই যে সেক্টর কমান্ডাররা ছিল, মুক্তিবাহিনী ছিল, তার সব কিছু ইন্ডিয়ায় কন্ট্রোল করতো। কন্ট্রোল করারই কথা, বাংলাদেশে তো কিছু ছিল না। তারা যাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাওয়া পড়ার ব্যবস্থা করেছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, কোথায় কি করতে হবে সব তারা নির্ধারণ করেছে। কাজেই এই যে মুক্তিবাহিনী যাকে বলা হচ্ছে সরকারি মুক্তিবাহিনী, এইটা তো সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে দেশের লোক লড়াই করেছে। যে দেশের লোককে আওয়ামী লীগ ফেলে দিয়ে পালালো, সেই দেশের লোকের ওপরে চরম নির্যাতন হয়েছে। মানুষ যে মেরেছে সব তো এইখানে যারা ছিল তাদেরকে মেরেছে, যারা পালিয়ে গেছে তাদেরকে তো মারেনি। এবং এইখানে যারা ছিল তারা লড়াই করেছে। এই যে মুক্তিযুদ্ধের কথা বলা হয়, এই দেশের মানুষের যে যুদ্ধ, এইটা তো ওই পারে যারা চলে গেছে তারা করেনি। তাদের মধ্যে কিছু কিছু কৃষক শ্রমিকের ছেলে মুক্তিবাহিনীতে থেকে লড়াই করেছে ঠিক, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা, কোনো ছাত্র, এই যে ছাত্ররা ছিল ওই দেরাদুনে গিয়ে ট্রেনিং নিয়েছিল যারা, এই রাজ্জাক আর তোফায়েল আর ওই অমুক তমুক, সে একটা লোকও একটা গুলি ছোড়েনি। মনি তার শেখ মুজিবের ভাগ্নে, একটা লোকও কোনো গুলি করেনি, কোনো লড়াই তারা করেনি। কিন্তু এই দেশের মানুষ যাদেরকে ছেড়ে আওয়ামী লীগ চলে গেছিল, তারা এই দেশে লড়াই করেছিল। এবং এই লড়াই যদি তারা না করতো ভেতরে, তাহলে তো একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হতো না, যাতে শেষ পর্যন্ত পাকিস্তানিরা সারেন্ডার করতে বাধ্য হলো। এটা তো হলো এজন্য যে এই দেশে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতি কি মুক্তিবাহিনী এসে করেছিল?
না এই দেশের লোক লড়াই করে সামরিক বাহিনীর সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে অসহযোগিতা করে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল? কাজে এই মুক্তিযুদ্ধটা কারা করেছিল সে সম্পর্কে অনেক অপপ্রচার আছে। এই দেশের লোক এই দেশের মাটিতে দাঁড়িয়ে যে লড়াই করেছিল তার কোনো কথা তো আওয়ামী লীগের যাকে ভাষ্য বা ন্যারেটিভের মধ্যে পাওয়া যাবে না। তাহলে এটাই নরেন্দ্র মোদীকে একটা সুযোগ করে দিয়েছে বলার জন্যে। এই যে ভারতীয় 16ই ডিসেম্বর এই যে রেসকোর্স ময়দানে যে চুক্তি স্বাক্ষর হলো, সে চুক্তি কারা স্বাক্ষর করেছিল? যদিও জয়েন্ট কমান্ডের কথা বলা হয়েছিল ভারত আর বাংলাদেশের, কোথায় জয়েন্ট কমান্ড? সেইখানে তো দুটো চেয়ার ছিল, সেইখানে দুটো চেয়ারে জগজিৎ সিং অরোরা আর নিয়াজি বসে সই করেছিল। কোথায় ওসমানী? সিলেটে। ডেপুটি লিডার যিনি ছিলেন সামরিক বাহিনীর, এয়ার ভাইস মার্শাল খন্দকার, তিনি দেখা যায় ছবিতে পেছনে দাঁড়িয়ে আছেন একজন অবলোকনকারী দর্শক হিসাবে, তাকে একটা চেয়ারও দেয়নি বসতে। তাহলে এই যে অবস্থা, তার থেকে কি বোঝা যায় না যে আসলে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লড়াইয়ের ফলে এই লড়াইয়ে ভারত জিতে পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল? এই যে একটা পরিস্থিতি, বাস্তব ব্যাপার, এটার কারণেই তো এই নরেন্দ্র মোদীর মতো শয়তান এই কথা বলতে পেরেছে। বাংলাদেশকে সম্পূর্ণ উজ্জ্ব রেখে ওই চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশকে যেভাবে উজ্জ্ব রাখা হয়েছিল, এ নরেন্দ্র মোদীও সেইভাবেই উজ্জ্বল রেখেছে। কাজেই সে যত শয়তানি হোক, তার এই কথার একটা বাস্তব ভিত্তি তো ইতিহাসের মধ্যে আছে। রাষ্ট্রযন্ত্রের ব্যাপক দমন পীড়নের মুখেও সাম্প্রতিক গণঅভ্যুত্থান কিভাবে সফল হলো? এই সফলতার মূল শক্তি কি তারুণ্য? এই তরুণদের সম্পর্কে আপনার অভিমত কি? মানে দুনিয়ার ইতিহাসের দমন পীড়ন করে শেষ পর্যন্ত কেউ থাকতে পারেননি। এই যে বাংলাদেশের কথা আমরা বলছি, যেখানে একটা অভ্যুত্থান হলো, হাসিনা পালালো, সিরিয়াতে তো কদিন আগে এই কাজ হয়েছে। সেইখানে 50 বছর ধরে আল আসাদ ফ্যামিলি তারা শাসন করেছে, চরম নির্দয়ভাবে শাসন করেছে, 50 বছর থেকেছে। 50 বছর থাকার পর তাদের বিরুদ্ধে অবশ্য তারা যে উৎখাত হয়েছে সেই প্রক্রিয়া এবং বাংলাদেশের প্রক্রিয়া আলাদা। তারা উৎখাত হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নয়, তারা উৎখাত হয়েছে এখানে বিভিন্ন সশস্ত্র বাহিনী যে সংগঠিত হয়েছিল, সেই সংগঠিত সশস্ত্র বাহিনী তাদেরকে উৎখাত করেছে। আর এইখানে জনগণ উৎখাত করেছে। হ্যাঁ, এই জনগণ উৎখাত করেছে, এটা আরও পাওয়ারফুল। যে জন্য দেখা যাবে যে আসাদের লোকজন, যেটা বললাম আগেই, তারা রয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে একদম সব ওপর থেকে নিচে পর্যন্ত সব পালিয়েছে, ঝাড় শুদ্ধ উজাড় হয়ে গেছে। তার কারণ যত নির্যাতন হয়, তার মানে বোঝা যাবে নির্যাতনের যে ব্যারোমিটার সিরিয়াতে 50 বছরে যা ছিল, বাংলাদেশে তার চেয়ে অনেক উপর ছিল। জনগণের রিয়াকশন এর থেকে বোঝা যাবে। কাজেই জনগণ যেভাবে সিরিয়াতে আসাদ উৎখাত হয়ে যাওয়ার পরে জনগণ উৎসব করেছে ঠিকই, কিন্তু জনগণের সেই ভূমিকা তো ছিল না যে ভূমিকা বাংলাদেশে দেখা গেছে। কাজেই এই ভূমিকার ফলে, এই ভূমিকা সম্ভব হয়েছে এই জন্যে জনগণের উপরে যত অত্যাচার হোক, তাদের মধ্যে একটা প্রতিরোধের শক্তি এসছে, এবং প্রতিরোধের শক্তি এসছে, কিন্তু এতদিন ধরে সেখানে কোনো তার প্রতিফলন বা বিস্ফোরণ দেখা যায়নি। এর জন্যে যে এখানে তো সেরকম কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না, রাজনৈতিক দল, কোনো গ্রুপ ছিল না সংগঠিত, কিন্তু জনগণের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা বিস্ফোরণের মতো অবস্থা তৈরি হয়েছিল, তাদের মধ্যে ক্ষোভ ছিল, প্রতিরোধ ছিল। এবং এই কোটা আন্দোলনে এসে ছাত্ররা যে আন্দোলন করলো, সে আন্দোলনের পরে একটা পর্যায়ে এসে সেটা দেখা গেল যে একটা স্পার্কের মতো, এটা ছিল একটা জ্বলে ওঠার মতো অবস্থা, সেটা একটা স্পার্কের মতো কাজ করে দাবানল সৃষ্টি হলো।
মাও সেতুং যেমন বলেছিলেন একটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে। এই ছাত্রদের কোটা আন্দোলনটা জনগণের মধ্যে একটা স্ফুলিঙ্গের কাজ করে দাবানল সৃষ্টি করলো। কাজেই এটা বুঝতে হবে যে মানুষ তো আছে, মানুষ তো পাথর না। মানুষের ওপর যখন জুলুম করা হচ্ছে তার প্রতিরোধ হচ্ছে, এবং প্রতিরোধের একটা যাকে বলে বহিঃপ্রকাশ সঙ্গে সঙ্গে না হতে পারে, কিন্তু প্রতিরোধের শক্তিটা তো আছে। সেই শক্তি বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে এসেছিল, এবং তখন এই কোটা আন্দোলন হয়ে কোটা আন্দোলনটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো, একটা স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে জনগণ এবং ছাত্রদের এই যৌথ যে একটা অভ্যুত্থান ঘটলো এখানে। আপনি কি মনে করেন এই গণঅভ্যুত্থান দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আনবে? আমি তো আগেই বলেছি যে এখানে এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কোনো সামাজিক বিপ্লব না। কাজে এই যে গণ অভ্যুত্থানের পরে পরিবর্তন তো হবেই, কিন্তু এই পরিবর্তনটা যাকে বলে একটা সমাজের মধ্যে যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ, একটা মৌলিক পরিবর্তন, শ্রেণীগত পরিবর্তন, এইটা তো হয়নি। এইখানে তো একটা শ্রেণী উচ্ছেদ হয়ে আরেকটা শ্রেণী ক্ষমতায় আসেনি। কাজে এখানে অবস্থাটা সেদিক থেকে অপরিবর্তনীয় আছে, কিন্তু এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাও একটা স্থায়ী, এখানে একটা তার ফল আছে। সেটা হচ্ছে এই যে জনগণের যাকে মাইন্ডসেট বলে, মনোভাবের মধ্যে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটা শুধু জনগণের মধ্যে না, এখানকার যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে এসছে। বিএনপি, জামাত, যে নতুন ছাত্ররা সামনে এসছে তাদের মধ্যেও, যে যেভাবে শেখ হাসিনা যে পর্যায়ে নির্দয়ভাবে, ব্যাপকভাবে, গভীরভাবে এখানে শোষণ নির্যাতনকে নিয়ে গেছে, এই পর্যায়ে আর যাওয়া চলবে না। এটা বলা যেতে পারে যে এই যে অভ্যুত্থান হয়েছে এর ফলে বাংলাদেশে ভবিষ্যতেও যেহেতু সে একটা শ্রেণী শাসন থাকবে, কোনো মৌলিক পরিবর্তন হবে না, সেজন্য শোষণ নির্যাতন থাকবে, কিন্তু এই শোষণ নির্যাতন এমন পর্যায়ে যেতে পারবে না আর যেটা শেখ হাসিনার এই নির্যাতনের মতো, তার কাছেও যাবে না। এটা বিএনপিও উপলব্ধি করেছে এবং তারা বলেও যাচ্ছে, তারা নিজেরাই বলছে যে হাসিনা যা করেছে এইটা ভবিষ্যতে কেউ করতে পারবে না, করলে উৎখাত হয়ে যাবে। এই যে একটা মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু এইখানে একটা যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে খুবই একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর হিসেবে থাকবে। কাজেই ভবিষ্যতে যেটা হবে সেটা এদেশে কোনো মৌলিক পরিবর্তন না হলেও এদেশের রাজনৈতিক যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ এমনভাবে আর হবে না যাতে একটা ফ্যাসিজমের এখানে অবস্থা তৈরি হয়। এটাই বলা যেতে পারে যে এই যে অভ্যুত্থানের একটা বড় ফলাফল হচ্ছে এইটা, জনগণের মাইন্ডসেটের মধ্যে একটা পরিবর্তন। যুক্তরাষ্ট্র, চীন আর ভারতের রাজনীতির মারপ্যাচে বাংলাদেশ কতটা সফল হতে পারবে বলে আপনি মনে করেন? এইখানে কথা হচ্ছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, এইসব দেশের তো পার্শ্ববর্তী দেশ ভারত, যতই তার সাথে খারাপ রিলেশন হোক, ভারতকে বাংলাদেশ অস্বীকার করতে পারবে না। ভারতও বাংলাদেশকে অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ ভারতের থেকে আকারে ছোট দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ একটা খুব উল্লেখযোগ্য একটা দেশ, খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। ভারত অস্বীকার করতে, তার প্রতিবেশীদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। বাংলাদেশও তেমনি এত বড় একটা যাকে বলে প্রতিবেশীকে অস্বীকার করতে পারে না। দুয়ের মধ্যে একটা সম্পর্ক থাকতেই হবে। তবে এই সম্পর্ক কিভাবে হবে, শেখ হাসিনার সময় যা ছিল বলা চলে যে এরকম মাত্রা আর হতে পারবে না। এবং এইখানে চীন আছে, রাশিয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকাও তো আছে, সবাই খেলা খেলবে এখানে। এখন এই খেলার মধ্যে কার কতখানি গুরুত্ব থাকবে এইটা তো এখন যারা আসবে তাদের উপর নির্ভর করবে, কারা ঠিক আসবে। তারা এখানে যেমন চীনের একটা ভূমিকা থাকবেই, ইতিমধ্যেই চীন এখানে যথেষ্ট
তার অর্থনৈতিক যে বিনিয়োগ ইত্যাদির মধ্যে দিয়ে অন্যান্য কারণে একটা অবস্থানে আছে, ভারত একটা অবস্থানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই, এসব মিলে ঠিক কার কতখানি গুরুত্ব এখানে থাকবে এইটা তো ভবিষ্যতে নির্ভর করবে যারা আসবে তাদের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার কি শেষ পর্যন্ত পারবে রাষ্ট্র সংস্কার করতে? সংস্কার যেটা বলা হচ্ছে এখন বাংলাদেশে সংস্কার যে করা দরকার, এটা কত বিষয়ে যে সংস্কার করা দরকার এটার তো কোনো ঠিক নাই, ও বহু বিষয়ে সংস্কার করা দরকার। এখন এই সংস্কার করতে গেলে তো রাতারাতি এটা আলাদিনের প্রদীপ নাই কারো হাতে, সময় লাগবে। তাছাড়া সংস্কার করার মতো ক্ষমতা থাকবে কি না? এখন এত রকম সংস্কার আছে, এর মধ্যে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকার তো কিছু সংস্কার তাকে করতে হবে, এবং প্রথম সংস্কার হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। এটাই সবচেয়ে প্রধান সংস্কার তার, যে সামনে যেমন নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করা হচ্ছে তার একটা কাজ, তেমনি আরও কিছু কিছু জায়গা আছে, যেমন ফিনান্সিয়াল ক্ষেত্রে ব্যাংক যেভাবে লুটপাট হয়েছে ইত্যাদি, সেটা একটা ক্ষেত্র আছে, অন্যান্য ক্ষেত্র আছে, এখানে অনেক ক্ষেত্র আছে যেখানে সংস্কার দরকার। তো এই সব সংস্কার তো এদের সম্ভব না, দায়িত্ব না। সেটা এই সরকার নিজেও বলছে যে সব সংস্কার তো আমরা করতে পারবো না, কিছু সংস্কার করব। এখন এটা ঠিক করতে হবে তাদেরকে, এখনও পর্যন্ত তারা ঠিক করেনি। এত যে কমিশন করছে সরকার, অন্যান্য করছে, যে ঠিক কি কি সংস্কার তারা মানে করে যেতে চায়, সেটা ঠিক করলে তখন দেখা যাবে যে এই নির্বাচন কমিশন সংস্কার থেকে আরও কয়েকটা সংস্কার করে তাদেরকে যেতে হবে। কিন্তু এই দেশে যত 100 রকম সংস্কার আছে, এটা তো ভবিষ্যতে নির্বাচিত যারা হবে শুধু একটা নির্বাচিত সরকারেরই সংস্কার করে ফেলবে তাও হয়তো না, একটার পর একটা যে সরকার আসবে তাদেরকে এটা ঢেলে সাজাতে হলে যদি হয় সংস্কার, সেরকম বড় রকমের অনেক সংস্কার হাতে নিতে হবে। এই সরকারের পক্ষে তো সব কিছু, কাজেই এদেরকে ঠিক করতে হবে যে কোন কোন সংস্কার তারা করবে। অল্প কয়েকটা সংস্কার মৌলিক, যে সংস্কার দরকার একটা সুষ্ঠু নির্বাচন করার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন তৈরি করেছে সংবিধান সংস্কারের জন্য। প্রশ্ন হচ্ছে, তারা কি সংবিধান মোতাবেক সংবিধান সংস্কার করতে পারে? সংবিধান সংস্কার করা তো এদের কাজ না। সংবিধান এমন একটা যেটা এমন একটা প্রধান যে যাকে বলে নীতি আইন দেশের, যেটার থেকে অন্য আইন বের হয়ে আসবে, অন্য আইন সব তৈরি হবে, যেটা দিয়ে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে। এইটা তো একটা এরকম একটা অনির্বাচিত একটা সরকারের পক্ষে সম্ভব না। সেটা তো জনগণের প্রতিনিধিদের দ্বারা হতে হবে, একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে প্রতিনিধি হবে, একটা গণপরিষদ দিয়ে প্রতিনিধি। আমি মনে করি যে এই কাজটা করতে হবে সামনে একটা নির্বাচিত, তাদের যেটা শেখ মুজিব করেনি, একটা নির্বাচিত যাকে বলে সংবিধান সভা করতে হবে, এবং এই সংবিধান সভাই কিন্তু পার্লামেন্ট হিসাবে কাজ করবে। ইন্ডিয়াতে যেমন হয়েছিল, সেখানে সংবিধান সভা পার্লামেন্ট তো একই ছিল, তারা পার্লামেন্ট হিসাবে কাজ করত, সংবিধান সভা হিসাবেও কাজ করত। সংবিধান পাস হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের ওই কাজ আর থাকেনি, তারা শুধু পার্লামেন্ট হিসেবে। এখানেও পরবর্তী নির্বাচন যখন হবে, এই নির্বাচনটা যে 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 নির্বাচিত যে পরিষদ হবে, সেটা দুইভাবে কাজ করা দরকার। এক হচ্ছে সংবিধান সংশোধন, আর হচ্ছে পার্লামেন্ট হিসাবে কাজ করা। কাজে সংবিধান একটা এই ধরনের অনির্বাচিত সরকার দিয়ে হয় না। সংবিধানের তারা খুব জোর কিছু পরামর্শ দিতে পারে, কিন্তু সংবিধান যে পরিবর্তন করা, এইটা তো এদের কাজ না, এদের দ্বারা সম্ভব না। এটা একটা পার্লামেন্টকে করতে হবে, সংবিধান সভাকে করতে হবে।